আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের খতিয়ান ও হিসাবের জের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রথম প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, লক্ষ্য করি খতিয়ানকে বলা হয় ড্যাশ। তো খতিয়ানকে বলা হয়, এই যে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হিসাবের পাকা বই বলা হয়। খতিয়ানকে খতিয়ানকে হিসাব বিজ্ঞানের স্থায়ী ভাণ্ডার বলা হয়, খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয় এবং খতিয়ানকে সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় লেনদেনের। তো এখানে খতিয়ানের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। এই যে খতিয়ানকে হিসাবের পাকা বই বা স্থায়ী বই বলা হয়, খতিয়ানকে পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয় এবং খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় এবং নির্দিষ্ট ছকে তারিখের ক্রম অনুসারে খতিয়ানের লিপিবদ্ধ করা হয়। তো এই বৈশিষ্ট্যগুলি খতিয়ানের মনে রাখার চেষ্টা করব। পরের লেনদেনটি, লেজ শব্দের অর্থ কী? তো লেজ শব্দের অর্থ হচ্ছে তাক। লেজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তাক। লেজার শব্দের অর্থ হলো খতিয়ান, আর এই লেজ শব্দ থেকে খতিয়ানের লেজারের উৎপত্তি হয়েছে। লেজ শব্দের অর্থ হচ্ছে তাক। পরবর্তী প্রশ্ন, লেজার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি শব্দ থেকে লেজার শব্দটি এসেছে। ইংরেজি শব্দ লেজ থেকে লেজার শব্দের উৎপত্তি। এই যে লক্ষ্য করি খতিয়ানের উৎপত্তি সম্পর্কে কিছু তথ্য। ইংরেজি লেজার শব্দের অর্থ হলো খতিয়ান। লেজ শব্দের অর্থ হচ্ছে তাক। লেনদেন সমূহকে জাবেদা লিপিবদ্ধ করার পর সমজাতীয় হিসাবের উপযুক্ত শিরোনাম ও নির্দিষ্ট ছকে তারিখের ক্রম অনুসারে স্থায়ীভাবে যে বইতে লেখা হয় তাকে খতিয়ান বলে। অর্থাৎ খতিয়ান হচ্ছে নির্দিষ্ট ছকে আলাদা আলাদা শিরোনামে স্থায়ীভাবে লেখা হয়। খতিয়ানের দুই দিক সমান করাকে কি বলে? সমীকরণ বলে। দুই দিক সমান করাকে সমীকরণ বলে। কোন হিসাবের ব্যালেন্স বা উদ্বৃত্ত বলতে বোঝায় এই দুই দিকের পার্থক্য? যেমন ডেবিট ক্রেডিট, একটা হিসাবের ডেবিট ক্রেডিটের পার্থক্য যেমন এই যে একটি চলমান জের ছকে আমি একটি খতিয়ানের ছক অঙ্কন করেছি। তো এর এই বিশেষ করে মনে করি ডেবিট দিকে আছে এই 30,000 টাকা ডেবিট দিকে, আবার এই ক্রেডিট দিকে আছে এই যে 3,000 টাকা। তো এই ডেবিট 30,000 থেকে ক্রেডিট 3,000 টাকা বিয়োগ করে 27,000 টাকা উত্তর। অর্থাৎ উদ্বৃত্ত বলতে বোঝায় ডেবিট এবং ক্রেডিট। এই যে ডেবিটে ছিল 30,000, ক্রেডিটে 3,000, দুইটার পার্থক্য 27,000 উদ্বৃত্ত বোঝায়। হিসাবের ডেবিট ব্যালেন্স বা উদ্বৃত্ত বলতে বোঝায় এই ডেবিট দিক বেশি হবে, ক্রেডিট অপেক্ষা ডেবিট দিকের যোগফল বেশি হবে। এই যে লক্ষ্য করি, মনে করি এটা একটা খতিয়ান। তো এই খতিয়ানের ডেবিট দিকে আছে এই যে আবার দেখা 40,000 টাকা ডেবিট দিকে আছে, আবার ক্রেডিট দিকে আছে এই কত টাকা, এই 4,000 টাকা। তো ডেবিটে আছে 40,000, ক্রেডিটে আছে 4,000। তাহলে এই ক্ষেত্রে ডেবিট বড়। কত বড়? 36,000 টাকা ডেবিট বড়, সেজন্য ডেবিট উদ্বৃত্ত 36,000। হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত বলতে ক্রেডিট বেশি বোঝায়, অর্থাৎ ডেবিট অপেক্ষা ক্রেডিটের যোগফল বেশি। যে শেষেরটি উত্তর, ডেবিট অপেক্ষা ক্রেডিটের যোগফল বেশি। যেমন এই যে এখানে আমি একটি উদাহরণ উপস্থাপন করলাম, লক্ষ্য করি। মনে করি একটি প্রদেয় হিসাবের এই ক্রেডিট দিকে আছে খতিয়ানের এই 30,000 টাকা, আবার ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়েছে 2,000 টাকা। তাহলে এই 30,000 থেকে 2,000 বিয়োগ করে 28,000 টাকা ক্রেডিট বড়। তো ক্রেডিট বেশি হলে ক্রেডিট উদ্বৃত্ত বলে, আবার ডেবিট বেশি হলে ডেবিট উদ্বৃত্ত বলে। সম্পদ হিসাব সাধারণত ড্যাশ। সম্পদ হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। সম্পদ হিসাব, ব্যয় হিসাব এগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এই যে যেমন আসবাবপত্রের হিসাব, তো আসবাবপত্রের হিসাবে ডেবিট দিকে কত আছে? এই যে 30,000। 30,000 টাকা আসবাবপত্রের ডেবিট দিকে আছে। এখন এই নগদান হিসাব বলে আবার যদি ক্রেডিট দিকে বসে, তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করে ডেবিট বড় হচ্ছে। তো আসবাবপত্র হিসাব, তারপর হচ্ছে কি যে আরও যে সমস্ত স্থায়ী হিসাব আছে যেমন নগদান হিসাব, চলতি হিসাব, তো এই সমস্ত সম্পদ জাতীয় হিসাব সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, বিষয়টি মনে রাখব। তো এই ক্ষেত্রে কোন হিসাবের কোন জের প্রকাশ করে লক্ষ্য করি। আমরা জানি হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব,
ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। তো সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট, ব্যয় হিসাবে স্বাভাবিক জের ডেবিট, আয় হিসাবে স্বাভাবিক জের ক্রেডিট, দায়ের স্বাভাবিক জের ক্রেডিট এবং মালিকানা সত্ত্বের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। অর্থাৎ সম্পদ আর ব্যয়ের হিসাবের সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর আয়, দায় এবং মালিকানা এই তিনটার ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি। ব্যক্তিবাচক সহকারী খতিয়ানের হিসাব সাধারণত ড্যাশ। ব্যক্তিবাচক যে সহকারী খতিয়ান থাকে, নামের যে খতিয়ান থাকে, তার ডেবিট ক্রেডিট উভয় উদ্বৃত্ত হতে পারে। যেমন এই যে জনাব আরমান হিসাব, এটি একজন ব্যক্তির নামে খোলা, এটি সহকারী খতিয়ান। তো আরমান হিসাব, আরমান যদি আমার কাছে টাকা পায়, তাহলে এই যে বিক্রয় করেছি আরমানের নিকট, তাহলে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করেছে। এখানে আরমান হচ্ছে দেনাদার বা সম্পদ। আবার আরমান হিসাব যদি পাওনাদার হতো, তাহলে কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করত। অর্থাৎ নামের খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে, আবার ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে। এবার আসি পরের প্রশ্নে। মুনাফা জাতীয় হিসাব সাধারণত ড্যাশ। তো মুনাফা জাতীয় আয়ও হতে পারে, ব্যয়ও হতে পারে। আয় হলে ডেবিট আর ব্যয় হলে ক্রেডিট উদ্বৃত্ত। পরের প্রশ্ন, মুনাফা জাতীয় হিসাব সাধারণত ড্যাশ। মুনাফা জাতীয় আয় হলে ক্রেডিট হয় আর ব্যয় হলে ডেবিট হয়, অর্থাৎ উভয় উদ্বৃত্ত হয়ে থাকে, উভয় ব্যালেন্স হয় মুনাফা জাতীয় হিসাবের। যেমন ক্রয় হিসাব, ক্রয় হিসাব ব্যয় তাই ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, যে ডেবিট দিক বেশি, ক্রয় হিসাবে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। আবার আমরা যদি বিক্রয় হিসাব ছক অঙ্কন করতাম, বিক্রয় হিসাব আয় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করত। পরের প্রশ্নটি লক্ষ্য করি। আয় হিসাব সাধারণত ড্যাশ। তো আয় হিসাব ক্রেডিট ব্যালেন্স হয়। এই যে নিচে আমি একটা আয় হিসাবের উদাহরণ দিলাম, বিক্রয় হিসাব। তো এই খতিয়ানের এই যে বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে বসে টাকা, এবং বিক্রয় হিসাবের সবার শেষে আমাদের বিক্রয় হিসাব ক্রেডিট উদ্বৃত্ত, ক্রেডিট যোগ করে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। বিক্রয় যেহেতু আয়, তাই আয় জাতীয় হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। পরের প্রশ্ন, দায় হিসাব সাধারণত ড্যাশ, ক্রেডিট উদ্বৃত্ত হয় বা ক্রেডিট ব্যালেন্স হয়। যে ঋণ হিসাবে একটি দায় হিসাব, এটার এই যে আমি দ্রুত দেখালাম। তো ঋণ হিসাবে লাস্টে যোগ বিয়োগ করে হয় ক্রেডিট উদ্বৃত্ত হবে, না জিরো ব্যালেন্স হবে। জিরো ব্যালেন্স হতে পারে, ডেবিট ক্রেডিট সমান হলে জিরো ব্যালেন্স হয়, কিন্তু ঋণ হিসাবে ডেবিট উদ্বৃত্ত হবে না, হয় ক্রেডিট হবে নাহলে সমান সমান হবে, ঋণ পরিশোধ করলে সমান সমান হবে। ডেবিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে সম্পদ ও ব্যয়। সম্পদ এবং ব্যয় হিসাবের যে আসবাবপত্র হিসাবে একটি সম্পদ হিসাব, এর ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, এই যে ডেবিট দিকে টাকা। ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কি, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলি সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলতে বোঝায় খতিয়ানকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশেষ করে সময় সেভ করার জন্য শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরের অপশনটি বলার চেষ্টা করছি, কারণ আজকে আমি প্রায় 100টির কাছাকাছি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, যথেষ্ট সময় লাগবে, তাই আমি দ্রুত সমাধানের চেষ্টা করব। লক্ষ্য করি পরের প্রশ্ন, খতিয়ান হিসাবের ছক কত প্রকার? 2 প্রকার, তাই না? একটি হচ্ছে চলমান জের ছক, আর একটি হচ্ছে টি ছক। একটা হচ্ছে চলমান জের ছক, যেটি আধুনিক ছক, এবং টি ছক সনাতন বা পুরাতন ছক। তো এই যে আমরা খতিয়ানের 2 ধরনের ছক, চলমান জের ছক এবং টি ছকের যদি ব্যাখ্যা দিই, আধুনিক ছক এই যে এইটা, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, উদ্ধৃত ডেবিট ক্রেডিট। এবং এই বিশেষ করে এই যে আধুনিক চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা 7টি আর টাকার কলাম 4টি। এই যে টাকার কলাম 4টি আর মোট ঘরের সংখ্যা 7টি, বিষয়টি মনে রাখব। পরের প্রশ্ন, টি ছক লক্ষ্য করি। এই যে টি ছকের ক্ষেত্রে আমরা জানি যে এইভাবে ব্যালেন্স সিডি এবং বিডি হবে, এবং টি ছকে মোট ঘরের সংখ্যা 8টি, দুদিকে 4টি 4টি করে। আর টাকার ঘরের সংখ্যা বাম দিকে একটা, ডান দিকে একটা, টাকার ঘরের সংখ্যা 2টি। অর্থাৎ ডেবিট ক্রেডিট উভয় দিকে 4টি 4টি, মোট 8টি ঘর থাকে এই টি ছকে। পরের প্রশ্ন, হিসাবের দুদিকের পার্থক্য নির্ণয়কে কি বলে? উদ্ধৃতকরণ বলে বা ব্যালেন্সিং বলে দুদিকের পার্থক্য নির্ণয়করণকে। যেমন এই যে নগদান হিসাবে ডেবিট দিকে মনে করি ছিল 30,000 টাকা, আবার ক্রেডিট দিকে হলো এই 2,000 টাকা, তাহলে ডেবিট ক্রেডিটের পার্থক্য এই যে 28,000 টাকা নির্ণয় হলো,
এটাকে বলা হয় উদ্বৃত্তকরণ। সমাপ্তি ব্যালেন্স খতিয়ানের একই পৃষ্ঠার নিচে যদি নিতে হয় তাকে কি বলে? একই পৃষ্ঠার নিচে নিতে হলে তাকে সিডি, নিচে নিতে হলে সমাপ্তি ব্যালেন্স সিডি বলে, সিডি। আর প্রারম্ভিক হলে বিডি। এই যে সিডি এর পূর্ণরূপ হচ্ছে ক্যারিড ডাউন, নিচে নিতে হলো। সিডি এর পূর্ণরূপ ক্যারিড ডাউন, যার বাংলা অর্থ হচ্ছে নিচে নিতে হলো। আচ্ছা, এই ব্যালেন্স সিডি বিডি এগুলো সম্পর্কে একটু বিষয় লক্ষ্য করি। টি শকের ক্ষেত্রে আমরা যখন এই যেমন ব্যাংক হিসাব যদি আমরা ক্লোজ করতে চাই, তো ব্যাংক হিসাবের যেমন মনে করি ডেবিট দিকে টাকা আছে, তো দুই দিকে দাগ দিয়ে বাম দিক বড়, তো বাম দিক যোগ করে 40,000 হলো। এই 40,000 ডান দিকে নিয়ে যাব, দুই দিকে ডাবল দাগ দিব। 40,000 থেকে এই 10,000 বিয়োগ করে এইখানে যে টাকাটা হলো সেটার নাম লিখি সিডি। কেন সিডি লিখি, তাই না? কারণ এই টাকাটা নিচে আসে, নিচে যদি আসে তাহলে উপরে লিখব সিডি, নিচে লিখব বিডি। সিডি এর পূর্ণরূপ ক্যারিড ডাউন, নিচে নিতে হলো। আর বিডি এর পূর্ণরূপ হচ্ছে ব্রড ডাউন, উপর থেকে আনিত। অর্থাৎ সিডির বিপরীতে বিডি হয়। সিডি হচ্ছে সমাপনী ব্যালেন্স, বিডি হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স। একই পৃষ্ঠার যদি নিচে নেওয়া হয়, আর যদি এই যে এটা আমরা এখানে নিচে নিয়ে এসেছি, আর যদি এমন হয় যে আমার এই পৃষ্ঠায় যেমন আমরা ব্যালেন্স করে এখানে জায়গা খালি নাই, এই যে এই খতিয়ানের নিচে কিন্তু কোনো জায়গা নাই, আছে, তখন কি করব? তখন এখানে লিখব সিও, মানে ক্যারিড ওভার, সিও। আর ওইটা যখন নিচে লিখব এটার নাম হবে বিও। এই যে নিচে তো জায়গা নাই, পরবর্তী পৃষ্ঠায় হবে বিও। অর্থাৎ যখন এই পৃষ্ঠার জায়গা না থাকবে, যখন আর এক পৃষ্ঠায় নিব, তখন এখানে লিখব সিও। আর এই টাকাটা যখন অন্য পৃষ্ঠায় নিব সেইখানে লিখব বিও। সিও মানে ক্যারিড ওভার, পরবর্তী পৃষ্ঠায় নেওয়া হলো। আর ব্রড ডাউন মানে পূর্ব পৃষ্ঠা হতে আনিত। অর্থাৎ ঠিক পরের পৃষ্ঠা যদি আমরা নিই তাহলে সিও এবং বিও। আর যদি মনে করি যে এইখানে জায়গা নাই, এখানে ব্যালেন্স করার সময় এই যে নিচে জায়গা নাই, এই পৃষ্ঠার আছে নাই, তাহলে পরের পৃষ্ঠাতেও জায়গা নাই, তো তারপরের যদি কোনো পৃষ্ঠা লিখি তাহলে এখানে হবে সিএফ। আর পরের পৃষ্ঠায় জায়গা না থাকলে তারপরের পৃষ্ঠায় লিখব, সেখানে লিখব বিএফ। এখানে সিএফ এর বিপরীতে বিএফ। সিএফ এর পূর্ণরূপ ক্যারিড ফরওয়ার্ড, সামনে নেওয়া হলো। আর বিএফ এর পূর্ণরূপ হচ্ছে ব্রড ফরওয়ার্ড, পেছন থেকে আনিত। পরের প্রশ্নটি লক্ষ্য করি। সমাপ্তি ব্যালেন্স খতিয়ানের পরবর্তী পৃষ্ঠায় নিতে হলে, পরবর্তী পৃষ্ঠায় নিতে হলে কি হবে? সমাপ্তি ব্যালেন্স বলেছে কিন্তু সিও হবে, সিও হবে ক্যারিড ফরওয়ার্ড, ক্যারিড ওভার, পরবর্তী পৃষ্ঠায় নিতে হলো। সমাপ্তি ব্যালেন্স খতিয়ানের সামনে নিতে হলে কি হবে? সামনে নিতে হলে সমাপ্তি ব্যালেন্স বলেছে, তাহলে সিএফ হবে, সামনে নিতে হলো, ক্যারিড ফরওয়ার্ড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। কোন হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স একই খতিয়ানের একই পৃষ্ঠার, অর্থাৎ একই পৃষ্ঠার নিচে আনিত হলে তাকে লিখতে হবে বিডি। প্রারম্ভিক ব্যালেন্স বলেছে সেজন্য বিডি, যার পূর্ণরূপ হচ্ছে ব্রড ফরওয়ার্ড, উপর থেকে আনিত। কোন হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স একই খতিয়ানের পূর্ববর্তী পৃষ্ঠা হতে আনিত হলে, পূর্ববর্তী পৃষ্ঠা হতে আনিত হলে এখানে হবে বিও, ব্রড ফরওয়ার্ড, পূর্ব পৃষ্ঠা হতে আনিত। এই যে এখানে অর্থ কিন্তু দেয়া আছে, ভালো করে বুঝতে হবে। কোনো হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স পিছন থেকে আনিত হলে, পিছন থেকে আনিত হলে তার ইংরেজি হচ্ছে ক্যারিড ব্রড ফরওয়ার্ড, বিএফ। এই যে এটা সঠিক উত্তর, পিছন থেকে আনিত, ব্রড ফরওয়ার্ড। সিডি কথাটির অর্থ কি? সিডির অর্থ হচ্ছে উপর থেকে নিত। পরবর্তী প্রশ্ন, সিডি কথাটির অর্থ কি? নিচে নিত, সিডি কথার অর্থ। সিএফ কথাটির অর্থ কি? সিএফ এর অর্থ হচ্ছে পূর্ব, সম্মুখে নিত। সিও অর্থ হচ্ছে সিও, সিও অর্থ হচ্ছে
এই পরবর্তী পৃষ্ঠায় নিত। বিডি শব্দের অর্থ কি? উপর থেকে আনিত। এই যে উপর থেকে আনিত, এগুলি সম্পর্কে অনেকগুলি প্রশ্ন দিলাম বিভিন্নভাবে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসে। বিএফ অর্থ হচ্ছে পেছন থেকে আনিত। চার ঘোড়া খতিয়ান কি? চার ঘোড়া খতিয়ান কাকে বলে, তাই না? চার ঘোড়া খতিয়ান হচ্ছে আধুনিক ছক। অর্থাৎ আমরা যে এই যে চলমান যে ছকে যে ছক অঙ্কন করি, এখানে টাকার ঘরে 1 2 3 4, সেজন্য চার ঘোড়া খতিয়ান বলে এটিকে। কোনো হিসাবের যদি ডেবিট উদ্বৃত্ত থাকে তার হ্রাস পাবে কোন হিসাবের উপর? উক্ত হিসাবের উপর ক্রেডিট করা হলে। অর্থাৎ ডেবিট টাকা থাকলে, এই যে ডেবিট টাকা আছে, যদি ক্রেডিট করি তাহলে হ্রাস পাবে। সেজন্য বলছে কোনো হিসাবে ডেবিট উদ্বৃত্তর আগে থেকে যদি থাকে, আর সেক্ষেত্রে কোনটি দ্বারা হ্রাস পাবে? ক্রেডিট করলে হ্রাস পাবে। সম্পত্তি জাতীয় হিসাব সর্বদা নির্দেশ করে ডেবিট জের। এটা সহজ প্রশ্ন ছিল। মূলধন হিসাব নির্দেশ করে ক্রেডিট জের। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট জের প্রকাশ করে। ব্যয় হিসাব নির্দেশ করে ডেবিট জের। ব্যয় হিসাব ডেবিট জের নির্দেশ করে। আয় হিসাব নির্দেশ করে কোন জের? ক্রেডিট জের। আয় হিসাব ক্রেডিট জের নির্দেশ করে। দায় হিসাবও ক্রেডিট জের, তাই না? দায় হিসাবও ক্রেডিট জের নির্দেশ করে। দায়, আয়, মালিকানা সত্ত্ব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। বিষয়টি পূর্বে বলেছি। খতিয়ানে চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি? সহজ প্রশ্ন, 7টি। এই যে নিচে আমি ছক উপস্থাপন করলাম, 1 2 3 4 5 6 7। 7টি, কিন্তু টাকার কলাম 4টি, সেজন্য এটিকে চার ঘোড়া খতিয়ানও বলে। খতিয়ানের আধুনিক চলমান জের ছকে মোট টাকার কলাম কয়টি থাকে? 4টি, কিছুক্ষণ আগে বললাম। এই যে টাকার কলাম 4টি। মুনাফা জাতীয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? মুনাফা জাতীয় হিসেবে যদি ডেবিট উদ্বৃত্ত হয় তাহলে ব্যয় বা খরচ বোঝায়, আর মুনাফা জাতীয় হিসেবে যদি ক্রেডিট উদ্বৃত্ত হয় তাহলে তাকে আয় বোঝায়। যেমন এই বেতন একটি মুনাফা জাতীয় ব্যয়, তাহলে ডেবিট উদ্বৃত্ত হবে। আবার কমিশন প্রাপ্তি একটি মুনাফা জাতীয় আয়, তাহলে এর ক্রেডিট উদ্বৃত্ত হবে। মুনাফা জাতীয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? আয় বোঝায়। ক্রেডিট উদ্বৃত্ত মুনাফা জাতীয় আয় বোঝায়। লেনদেনের স্থায়ী ভাণ্ডার কোনটি? খতিয়ান। চলমান জের ছক খতিয়ানের উপরে ডান দিকে কি লিখতে হয়? চলমান জের ছকে খতিয়ানের উপরে সর্বডানে লিখতে হয় হিসাবের কোড নং। এই যে আমি একটি ছক উপস্থাপন করলাম চলমান জের ছকে, যে ডান দিকে কি লিখেছি? হিসাবের কোড নং। প্রদেয় হিসাব সাধারণত ড্যাশ জেড প্রকাশ করে। প্রদেয় হিসাব তো দায়, তো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। এই যে প্রদেয় হিসাব একটি দায়, তাই স্বাভাবিক জের ক্রেডিট হবে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। নগদান হিসাব সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। নগদান ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, স্বাভাবিক জের ডেবিট, কারণ নগদান সম্পদ। নগদান হিসাব প্রকাশ করতে পারে শূন্য জের। নগদান হিসাবে ক্রেডিট জের হবে না, উভয় জেরও হবে না, আবার ডেবিট বা ক্রেডিট হবে না। শূন্য জের হতে পারে, হয় ডেবিট হবে না শূন্য জের হবে, ডেবিট বা ক্রেডিট এটাও হবে না। অর্থাৎ বিশেষ করে নগদান হিসাবের যে কোনো খতিয়ানের, শুধু নগদান হিসাব না, যে কোনো খতিয়ানের শূন্য জের প্রকাশ করতে পারে। যদি ডেবিট ক্রেডিট উভয় দিক সমান হয় তাহলে শূন্য জের প্রকাশ করবে। নগদান হিসাবের ড্যাশ জের প্রকাশ করতে পারে না, ক্রেডিট জের। নগদান হিসাব কখনো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না। পরবর্তী প্রশ্ন, অবস্থায় হিসাবে ড্যাশ জেড প্রকাশ করতে পারে। অবস্থায় হিসাবের ক্রেডিট হবে না, উভয় জের হবে না, ডেবিট বা ক্রেডিট হবে না, শূন্য হতে পারে। পরবর্তী প্রশ্ন, অবস্থায় হিসাব ড্যাশ জেড প্রকাশ করতে পারে, শূন্য জের। অবস্থায় দুই দিক সমান হলে শূন্য জের হতে পারে। কোনো খতিয়ানের উভয় দিকে সমান হলে কি বলে? তাকে সমতাপ্রাপ্ত বলে। উভয় জের সমান হলে, দুই দিক সমান হলে সমতাপ্রাপ্ত বলে। অর্থাৎ যে কোনো খতিয়ানের উভয় দিক সমান হতে পারে, সেখানে শূন্য জের প্রকাশ করবে, তাকে বলা হয় সমতাপ্রাপ্ত। নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি সম্পদ? অর্থাৎ একটা সম্পদ হবে না। এই যে প্রাপ্য শিক্ষানবিশ ছেলেমেয়ে তো সম্পদ। এই যে অগ্রিম উপহারা, অগ্রিম উপহারাটা সম্পদ না, বাকিগুলি সম্পদ।
এই যে অগ্রিম উপভাড়া, অগ্রিম শিক্ষানবিশ সেলামি, অগ্রিম আয়, অনুপার্জিত আয়, এগুলি দায় হিসেবে গণ্য করা হয়, সেজন্য ক্রেডিট দিকে বসবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন হিসাবটি আয় হিসাব? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে শিক্ষানবিশ সেলামি আয়। এই যে কিছু আয়ের উদাহরণ দিলাম, বিক্রয়, উপভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, শিক্ষানবিশ সেলামি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ ইত্যাদি, এইগুলি আয় হিসেবে গণ্য করা হয়। বাট্টা প্রদত্ত 300 টাকা, জাবেদায় ক্রেডিট হবে কোনটি? তো বাট্টা প্রদত্ত হলে প্রদত্ত বাট্টা ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, কিন্তু বাট্টা কখনো নগদে প্রদান করা হয় না। এই যে জাবেদাটি দেখিয়ে দিলাম, প্রদত্ত বাট্টার জাবেদা, প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। পরের প্রশ্ন, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হলো 2500 টাকা, এর জন্য ড্যাশ ও ড্যাশ হিসাব জড়িত। তো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে দুইটা হিসাব জড়িত, উত্তোলন হিসাব আর বিক্রয় হিসাব। এই যে আমি জাবেদাটা নিচে দেখিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 2500 টাকা, এর জন্য কোন কোন হিসাব জড়িত? পরবর্তী প্রশ্ন, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 2500 টাকা, এর জন্য ড্যাশ ও ড্যাশ হিসাব জড়িত। তো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে খ নাম্বার উত্তর। সরবরাহকারীকে বিলের স্বীকৃতি প্রদান করা হলে কোন হিসাব বৃদ্ধি পাবে? সরবরাহকারীকে বিলের স্বীকৃতি প্রদান করা হলে তো প্রদেয় বিল বৃদ্ধি পাবে, প্রদেয় বিল। পরবর্তী প্রশ্ন, লেনদেনের সামগ্রিক ফলাফল জানা যায় ড্যাশ থেকে? খতিয়ান থেকে ফলাফল জানা যায় সামগ্রিক। খরচ ও ক্ষতি সংক্রান্ত হিসাবগুলো কি নির্দেশ করে? খরচ ও ক্ষতি ডেবিট জেড প্রকাশ করে। নিম্নের কোন হিসাবগুলো ক্রেডিট জেড নির্দেশ করবে? এই যে শেষেরটি, মূলধন, বিক্রয় এবং প্রদেয় হিসাব, তিনটাই তো দায় এবং মালিকানা, দায়, আয়, মালিকানা সত্ত্ব 3 ধরনের আছে, এটি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। অন্যগুলি যে নগদান, প্রাপ্য বিল, এগুলি সব তো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কারণ এই যে শ্রেণীবিন্যাস করে চূড়ান্তভাবে লেখা হয়, সেজন্য খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। খতিয়ানের চলমান জের ছকে বিবরণের ঘরে থাকে ড্যাশ, অর্থাৎ কয়টি বিবরণের ঘর থাকে চলমান জের ছকে? একটি। চলমান জের ছকে একটি বিবরণের ঘর থাকে, যেমন এই যে নিচে দেখাইলাম, এই যে চলমান জের ছকে ছক অঙ্কন করেছি, এখন বিবরণের ঘরে একটি। খতিয়ানের ডেবিট ঘরে টাকা লিখলে বিবরণের ঘরে কি লিখতে হবে? ক্রেডিট হিসাবের নাম, তাই না? আমরা বিবরণের ঘরে এই যে লক্ষ্য করি, খতিয়ানের ডেবিটের ঘরে টাকা লিখবো, নাম লিখবো ক্রেডিট হিসাবের নাম। এই যে আমি উপরে আমি একটি জাবেদা দেখাইলাম, তো এই ব্যাংক হিসাব যদি প্রস্তুত করি উপরের জাবেদা থেকে, তো ব্যাংক হিসাবে ডেবিট দিকে 10,000 টাকা লিখবো, নাম লিখবো এই ক্রেডিটের নগদান হিসাব, সেজন্য বলা হয়েছে ক্রেডিট হিসাবটির নাম লিখতে হয়। মুনাফা জাতীয় হিসাবে ডেবিট ব্যালেন্স দ্বারা কারবারের ড্যাশ বোঝায়? মুনাফা জাতীয় হিসাবে ডেবিট ব্যালেন্স দ্বারা খরচ বোঝায় বা ব্যয় বোঝায়। সম্পত্তি হিসাব ডেবিট হওয়ার দ্বারা কারবারের ড্যাশ বোঝায়? সম্পত্তি হিসাব ডেবিট হওয়ার দ্বারা সম্পদ বৃদ্ধি বোঝাবে, সম্পদ বৃদ্ধি পায়। যেমন এই যে আমি একটা খতিয়ান এর জন্য তো নিয়ম উপস্থাপন করলাম, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। দায় হিসাব ডেবিট হওয়া দ্বারা কারবারের কি বোঝায়? দায় কমে যাওয়া বোঝায়, দায় হ্রাস বোঝায়। এই যে নিয়মটা কি, দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এটা কিন্তু ওই যে হিসাব এর ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম, এগুলো আমরা মনে রাখবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সম্পদ হিসাব ডেবিট হওয়ার কারবারের ড্যাশ বোঝায়? সম্পদ হিসাব ডেবিট তখনই হবে যখন সম্পদ বৃদ্ধি পাবে। যেমন সম্পদ ডেবিট ক্রেডিটের নিয়ম কি, এই যে নিচে আমি উপস্থাপন করলাম, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এটা ডেবিট ক্রেডিটের নিয়ম, এগুলো অবশ্য আমরা জানি, তারপরে আমি লিখে দিলাম বোঝানোর জন্য। দায় হিসাব ডেবিট হওয়া কারবারের কি বোঝায়? দায় হিসাব ডেবিট মানে কি, দায় কমে গেছে, হ্রাস পেয়েছে বোঝায়। কারণ এই যে দায় হিসাবভুক্তকরণের ডেবিট ক্রেডিটের নিয়ম হচ্ছে দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এগুলি মনে রাখবো। আয় হিসাব ক্রেডিট হলে কি হয়? আয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আয় বৃদ্ধি পায়। যেমন আয়ের নিয়ম কি, এই যে আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, এগুলো কিন্তু আমরা প্রথমেই পড়েছি, প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে।
চার ঘোড়া খতিয়ানের ছকের সুবিধা হলো, চার ঘোড়া খতিয়ান বলতে আধুনিক চলমান জের ছককে বোঝায়, কিন্তু বিষয়টি মনে রাখবো। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই প্রতিনিয়ত জের জানা যায়, অর্থাৎ চলতে চলতে আমরা জের জানতে পারি, সেজন্য এটিকে চলমান জের ছক বলে। প্রতিদিনের জের প্রতিদিন জানতে পারি, তাই একে চলমান জের ছক বলে। চলমান জের ছকের আর এক নাম হচ্ছে চার ঘোড়া খতিয়ান, বিষয়টি মনে রাখবো। নিম্নের কোনটি হিসাবের পাকা বই? খতিয়ান, সহজ প্রশ্ন। নিম্নের কোনটি হিসাবের প্রাথমিক বই? জাবেদা। জাবেদাকে বলা হয় হিসাবে প্রাথমিক বই, জাবেদাকে বলা হয় হিসাবে সহকারী বই, এগুলি মনে রাখবো। রেওয়ামিল তৈরি করা হয় ড্যাশ। খতিয়ানের উদ্বৃত্ত থেকে রেওয়ামিল তৈরি করা হয়। একটু দ্রুত বলছি কারণ অনেকগুলি প্রশ্ন আলোচনা করবো, অনেক সময় লাগবে, সেই জন্য। খতিয়ানের উদ্বৃত্ত হতে রেওয়ামিল তৈরি করা হয়। পাওনাদারকে নগদ প্রদান, নগদান হিসাবের কোন দিকে টাকা বসবে? পাওনাদারকে নগদ প্রদান করলে নগদান হিসাবের ক্রেডিট দিকে টাকা বসবে, তাই না? এই যে আমি নিচে দেখাইলাম, জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে নগদান হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব, যেহেতু নগদান ক্রেডিট, পাওনাদারকে টাকা প্রদান করা হলে। প্রদত্ত বার্তা হলে প্রাপ্য হিসাবের কোন দিকে টাকা হিসাবভুক্ত হবে? প্রদত্ত বার্তার জন্য জাবেদা হচ্ছে প্রদত্ত বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তো প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে টাকা বসবে। এই যে প্রদত্ত বার্তার জন্য জাবেদা, প্রদত্ত বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বলেছে প্রাপ্য হিসাবের কোন দিকে টাকা বসবে? এই যে প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট, তাই ক্রেডিট দিকে টাকা বসবে খতিয়ানের। সরবরাহকারীর ব্যক্তিগত হিসাব সমূহ লেখা হয় ড্যাশ। সরবরাহকারী বলতে পাওনাদার বোঝায়, কিন্তু বিষয়টি আবারও বলছি, সরবরাহকারী বলতে পাওনাদার বোঝায়, আর পাওনাদার গণের সহকারী খতিয়ানে এই ব্যক্তিগত হিসাব লিখতে হয়। ব্যক্তিগত নামে নামে যখন হিসাব খুলি তাকে সহকারী খতিয়ান বলে, বিষয়টি মনে রাখবো। এই যে সকল খতিয়ান দেনাদার ও পাওনাদার গণের নামে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা খোলা হয় তাকে সহকারী খতিয়ান বলে। যেমন জনাব আসলাম হিসাব। জনাব আসলাম হিসাবের নামে যদি আমি একটি হিসাব খুলি, আসলামের কাছ থেকে যদি পণ্য কিনে থাকি, তাহলে আসলাম পাওনাদার, এবং এই আসলাম হিসাবটা হচ্ছে সহকারী খতিয়ান। বাস্তব বা সম্পদ হিসাব সমূহ লেখা হয় ড্যাশ হিসাবে। বাস্তব হিসাব সমূহ লেখা হয় সাধারণ খতিয়ানে। এখন বাস্তব হিসাব সমূহ কি, তাই না? বাস্তব হিসাব সমূহ হচ্ছে সম্পদ হিসাব, দায় হিসাব ইত্যাদি। এই যে যাবতীয় সম্পদ, আয় ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলোকে বাস্তব হিসাব বলে, এবং এগুলি সাধারণ খতিয়ানে হিসাবভুক্ত হবে, বিষয়টি মনে রাখবো। প্রদেয় হিসাবের উদ্বৃত্ত জানা যায় কোনটি থেকে? প্রদেয় হিসাবের উদ্বৃত্ত জানতে পারবো অবশ্যই খতিয়ান থেকে। খতিয়ান থেকে হিসাবের উদ্বৃত্ত জানা যায়। আয় হিসাব লেখা হয় ড্যাশ। আয় হিসাব লেখা হয় সাধারণ খতিয়ানে। ওই যে আয়, দায়, মালিকানা সত্ত্ব, ব্যয়, সম্পদ, এগুলি সাধারণ খতিয়ানে লেখা হয়। আর সহকারী খতিয়ানে লেখা হয়, ব্যক্তিক খতিয়ানে লেখা হয় শুধুমাত্র এই নামে বা নামে যে হিসাব খুলি। নিম্নের কোনটি দ্বারা শূন্য ব্যালেন্স প্রকাশ করবে? এই যে গণং, ডেবিট ক্রেডিট উভয় যদি সমান হয় তাহলে শূন্য ব্যালেন্স থাকে। নিম্নের কোনটি দ্বারা ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে? ডেবিট দিক বেশি হলে, এই যে ডেবিট গ্রেটার দেন ক্রেডিট, ডেবিট বেশি হলে। নিম্নের কোনটি দ্বারা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে? এই যে খ, ডেবিট লেসার দেন ক্রেডিট, অর্থাৎ এইটাই যে ক্রেডিট বড়, এটি দ্বারা কিন্তু ক্রেডিট বড় বোঝায়। ক্রেডিট বড় হলে তো ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। বিক্রয় জাবেদা যোগফল স্থানান্তরিত হবে কোথায়? এটা প্রাপ্য হিসেবে ক্রেডিট দিকে, এই যে বিক্রয় হিসেবে ক্রেডিট দিকে। বিক্রয় খতিয়ানের যোগফল আমরা যখন খতিয়ান করব তখন বিক্রয় হিসেবে ক্রেডিট দিকে লিখতে হবে সাধারণ খতিয়ানের। এই যে জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে কি বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু, তাই বিক্রয় হিসেবে ক্রেডিট দিকে টাকা বসবে। আমরা যখন বিক্রয় জাবেদা করি তখন কিন্তু এই প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট লিখে থাকি টাকার ঘরে। ক্রয় জাবেদার যোগফলে স্থানান্তরিত হবে কোথায়? সাধারণ খতিয়ানের ক্রয় হিসাবে ডেবিট দিকে, ক্রয় হিসাবে ডেবিট দিকে। এই যে ক্রয়ের জাবেদা ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, তো ক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা বসবে। পরের লেনদেনটি লক্ষ্য করি। ক্রয় ফেরত জাবেদার যোগফলে স্থানান্তরিত হবে ড্যাশ। তো ক্রয় ফেরত জাবেদার যোগফলের আমরা পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ডেবিট করি, তাই না? এই যে সাধারণ খতিয়ানে প্রদেয় হিসাবে ডেবিট দিকে টাকা বসবে।
কারণ ক্রয় ফেরতের জাবেদা প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাব যেহেতু ডেবিট, তাই প্রদেয় হিসাবে ডেবিট দিকে টাকা বসবে। বিক্রয় ফেরত জাবেদার যোগফল স্থানান্তরিত হবে কোথায়? বিক্রয় ফেরত জাবেদার যোগফল বিক্রয় ফেরত ডেবিট হবে, তাহলে এখানে বিক্রয় ফেরত ক্রেডিট আছে, এটা ঠিক না। প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা সঠিক। কারণ জাবেদা হয় বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে বিক্রয় ফেরতের জাবেদায় প্রাপ্য হিসাব ক্রেডিট আছে, সেজন্য প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে টাকা বসবে, খতিয়ানে। নগদ প্রাপ্তি জাবেদার যোগফল নগদান কলামের যোগফল যে থাকে সেটি কোথায় বসবে? নগদ পাওয়া গেলে নগদ টাকা বাড়ে, তো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাবে ডেবিট দিকে টাকা বসবে। নগদ পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট। নগদ প্রদান জাবেদার যোগ নগদান কলামের যোগফল কোথায় বসবে? নগদ প্রদান করলে নগদ টাকা কমে যায়, নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাবের ক্রেডিট দিকে বসবে। আধুনিক পদ্ধতিতে খতিয়ান হিসাব রাখার সুবিধা হলো ব্যবসায়ের সার্বক্ষণিক নজর রাখা যায়, এটা মনে হয় সঠিক। পরবর্তী প্রশ্ন, আধুনিক পদ্ধতিতে খতিয়ানের হিসাব রাখার সুবিধা হলো ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করা যায়, এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মূল হিসাব বা কন্ট্রোল অ্যাকাউন্ট কয়টি? তো আমরা যখন সহকারী খতিয়ান খুলি দেনাদার গণের নামে, তো সব দেনাদারকে কন্ট্রোল করার জন্য একটি থাকে দেনাদার হিসাব, আরেকটি হচ্ছে সব পাওনাদার গণকে সহকারী খতিয়ানকে কন্ট্রোল করার জন্য একটা পাওনাদার হিসাব, দুইটি। এই যে লক্ষ্য করি, সহকারী খতিয়ানকে কন্ট্রোল করার জন্য দুইটি মূল হিসাব থাকে, একটি দেনাদার গণের হিসাব আর একটি পাওনাদার গণের হিসাব। পরবর্তী প্রশ্ন, প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ফলাফল নিরূপণ করা যায় ড্যাশ? খতিয়ানের চলমান জের থেকে। খতিয়ানের চলমান জের থেকে আমরা খুব সহজেই যে কোনো সময় জের জানতে পারি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মিস্টার রাজিন একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায়ের যে কোনো সময় হিসাবের জের জানতে চায়, এর জন্য তার প্রয়োজন কোনটি? চলমান জের ছক। চলমান জের ছক পদ্ধতি ব্যবহার করে যে কোনো সময় জের জানা যায়। মিস্টার আবির নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, এত টাকার পণ্য ক্রয় করেন, এত টাকার বিক্রয় করেন। প্রশ্ন হচ্ছে মূলধন হিসাবের উদ্বৃত্ত কত? তো এই লেনদেন থেকে যদি মূলধন হিসাব তৈরি করি, এই যে সাদা কালার দিয়ে রেখেছি, এটা সঠিক উত্তর। মূলধন হিসাবে একটাই যাবে, আর অন্যটা যাবে না। এই উদ্দীপক থেকে যদি আবার আসে, 1 জুন তারিখে এত টাকা নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তারপরে এত টাকার পণ্য ক্রয় করলো, বিক্রয় করেছে এত টাকার, নগদ উদ্বৃত্ত কত? তো সবই তো নগদ লেনদেন, তাই না? তাহলে এই যে যত টাকা নিয়ে এসেছে 30,000, তার সাথে 20,000 যোগ হবে, নগদ বিক্রয়টা যোগ হবে, যোগ করে এই ক্রয়ের টাকা বাদ যাবে। তাহলে 30 আর 20 কত? 50 থেকে 10 বিয়োগ করে 40,000 টাকা উত্তর। 40,000 টাকা উত্তর, এই যে নিচে দেখিয়ে দিলাম। 30,000 থেকে 10,000 ক্রয় বাদ যাবে, আর বিক্রয়ের টাকাটা যোগ হবে, 40,000 টাকা। আলামিন অ্যান্ড কোং 1 মার্চ তারিখে ঋণ নিয়ে 30,000 টাকা ঋণ এবং 2 লক্ষ টাকা নগদ ব্যবসা শুরু করে, অতিরিক্ত মূলধন নিয়ে আসতে আবার 25,000 টাকা, মাঝখানে আবার উত্তোলনও করেছে। প্রশ্ন হচ্ছে মূলধন হিসাবে জের কত? তো মূলধন হিসাবে জের আমরা যদি এখান থেকে মূলধন হিসাবে খতিয়ান করি, এই যে যত টাকা নগদ নিয়ে এসছে সেটাও মূলধন, অতিরিক্ত মূলধনও মূলধন, দুটো যোগ করে 2,25,000 টাকা উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, এমনি ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। লক্ষ্য করি, জনাব সাকিল এর কিছু লেনদেন ছিল নিম্নরূপ: ধারে পণ্য ক্রয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়। এই তথ্য ক্রয় হিসাবে জের কত? ক্রয় হিসাবে জের এখানে দুইটা ক্রয় আছে, এই যে 25,000 টাকার ক্রয় আর 10,000 টাকার ক্রয়, দুই ক্রয় যোগ করে 35,000 টাকা উত্তর। অন্যদিকে ঋণটা কিন্তু ক্রয়ের মধ্যে যাবে না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, জনাব শাকিল এর কয়েকটি লেনদেন, ওই লেনদেনগুলি এখানে দেওয়া আছে। তো এখানে বলছে মোট দেনার পরিমাণ কত? তো যে ধারে পণ্য ক্রয় করলে দেনা সৃষ্টি হয় বা দায়ের সৃষ্টি হয়, ঋণ গ্রহণ করলে দায়ের সৃষ্টি হয়, প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় করলে দায়ের সৃষ্টি হয়, সবগুলো যোগ করে কত হবে? সম্ভবত 45,000 টাকা, না 45,000 টাকা না, যোগ করি 25, 5, 30, 40,000 টাকা উত্তর। পরের প্রশ্নটি লক্ষ্য করি,
নাজিয়া 2020 সালে 1 জুন তারিখে নগদ 2,60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এত টাকার পণ্য ক্রয় করে, এত টাকার বিক্রয় করে, এত টাকার ফেরত প্রদান করে, এত টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা পাওয়া গেছে, তাই না? তো এখানে বলছে প্রদেয় হিসাবের জের কত। প্রদেয় হিসাব তো দুইটা, এখানে এই যে সাদা কালার দিয়ে রেখেছি, ধারে পণ্য ক্রয় এর সাথে ফেরত বাদ যাবে, তাহলে মোট হবে 20,000 টাকা উত্তর। এখন নগদ এইখানে বলেছে যে 30 তারিখে বাট্টার পরিমাণ কত। বাট্টা হবে এই যে জাহিদের নিকট থেকে যে পণ্য বিক্রয় করেছিলাম, 30,000 থেকে 28,000 বিয়োগ করে 2,000 উত্তর বাট্টা। রাজের লেনদেন ছিল নিম্নরূপ, এখানে কিছু লেনদেন দেওয়া আছে। ক্রয় হিসাবে জের কত, তাই না? তো ক্রয় হিসাবে জের এই যে ক্রয় করলে পণ্য বাড়ে আর পণ্য উত্তোলন করলে পণ্য কমে, তাহলে 25 থেকে 20 দুই বাদ দিলে 23,000 টাকা উত্তর। মাঝখানে দুইটার জন্য ক্রয় হিসাবের সাথে সম্পর্ক নাই, যেমন বই ফেরতটা জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, জাবেদায় কিন্তু ক্রয় আসবে না। তো ক্রয়ের সাথে সরাসরি যুক্ত এই যে ক্রয় হিসাবে এখানে ডেবিট হয়, আর 25 তারিখের জন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়, উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট হয়, সেজন্য এই ক্রয় থেকে এই ক্রয় বাদ দিয়ে এটা উত্তর। পরবর্তী লেনদেন লক্ষ্য করি, রাজ ট্রেডার্সের লেনদেন ছিল নিম্নরূপ। এখানে যে লেনদেন আছে প্রদেয় হিসাবে জের কত, প্রদেয় হিসাবে যে বাকিতে পণ্য ক্রয় আর ফেরত বিয়োগ করে 23,000 টাকা উত্তর। নিম্নের কোনটি হিসাব চক্রের শ্রেণীকরণের কাজ সম্পন্ন করে? খতিয়ান। খতিয়ান শ্রেণীকরণের কাজ সম্পন্ন করে, শ্রেণীবিন্যাসের কাজ। জাবেদা হতে খতিয়ান প্রস্তুতির শ্রেণীবদ্ধকরণ বিভিন্ন শিরোনামের নামে লেখা হয়, তাকে খতিয়ান বলে। প্রতিটি হিসাবের জন্য পৃথকভাবে তৈরি করা হয় কোনটি? খতিয়ান। প্রতিষ্ঠানের দায়, আয়, ব্যয় এবং সম্পদ ইত্যাদি সম্পর্কে জানা যায় ড্যাশ থেকে। দায়, আয়, সম্পদ ইত্যাদি সম্পর্কে জানা যায় খতিয়ান থেকে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অবশিষ্ট অর্থে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? অবশিষ্ট অর্থে এখানে এই ব্যালেন্স বোঝায়, অর্থাৎ উদ্বৃত্তকরণ বোঝায়। যেমন আমরা যখন খতিয়ান প্রস্তুত করি, খতিয়ানের উভয় দিকের পার্থক্য আমরা এই ডেবিট ক্রেডিট জেরের পার্থক্যকে খতিয়ানের ব্যালেন্স বা জের হিসেবে আখ্যায়িত করা হয়। খতিয়ানের প্রস্তুতের প্রথম ধাপ কোনটি? খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ হচ্ছে পোস্টিং দেওয়া। প্রথমত আমরা পোস্টিং দিই, তারপর ব্যালেন্স করি। অন্যদিকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, লিপিবদ্ধকরণটা তো হচ্ছে জাবেদার কাজ, আর শ্রেণীবদ্ধকরণ খতিয়ানের কাজ। কিন্তু খতিয়ান কাজ করার জন্য প্রথম ধাপ হচ্ছে পোস্টিং দেওয়া, বিষয়টি মনে রাখবো। বকেয়া ব্যয় হিসাব কি নির্দেশ করে? বকেয়া ব্যয় দায় নির্দেশ করে, অর্থাৎ দায় তো ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট জের নির্দেশ করে। ব্যয় যদি বকেয়া থাকে তাহলে ক্রেডিট জের নির্দেশ করে, বিষয়টি মনে রাখবো। এই যে বকেয়া ব্যয় দায় হিসাবে গণ্য, তাই ক্রেডিট জের প্রকাশ করবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, প্রাপ্য আয় জাতীয় হিসাব কি নির্দেশ করে? প্রাপ্য আয় কিন্তু সম্পদ, আয় যদি বকেয়া থাকে তাকে প্রাপ্য আয় বলে, যেটি সম্পদ, ডেবিট জের প্রকাশ করবে। যে ব্যাখ্যা নিচে দিলাম, প্রাপ্য আয় সম্পদ হিসেবে গণ্য, তাই ডেবিট জের প্রকাশ করবে। পরের প্রশ্ন, নিম্নের কোন হিসাবগুলো ডেবিট জের নির্দেশ করবে? দেনাদার, নগদার, না মূলধন তো ক্রেডিট জের হয়, এখানে পাওনাদার আছে, এটাও হবে না। এই যে গ নম্বরটি সঠিক উত্তর, প্রাপ্য, বিল, দেনাদার এবং ক্রয়, এই তিনটার ডেবিট জের। অন্যদিকে অন্য অপশনগুলিতে যেমন প্রদেয় হিসাবের ক্রেডিট জের, পাওনাদারের ক্রেডিট জের, মূলধনের ক্রেডিট জের, একমাত্র গ নম্বরে আছে, তিনটা ডেবিট জের প্রকাশ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে জাবেদা হতে খতিয়ান সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।